প্রিয় দর্শক, শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আপনারা জানেন যে স্ট্রোক হলে অনেকেই ধারণা করে বসে হার্ট স্ট্রোক, হৃদরোগ হাসপাতাল চলে যাচ্ছে। আবার স্ট্রোক, ব্রেন স্ট্রোক। আজকে আমরা একটু বিস্তারিত জানব স্ট্রোক কেন হয়, কী ধরনের হয়, কোথায় হয়, চিকিৎসা কী, এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মাহমুদুল ইসলাম। তিনি সহযোগী অধ্যাপক, নিউরোমেডিসিন বিভাগ, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার মাহমুদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাই স্ট্রোক কী? স্ট্রোক হয়েছে মস্তিষ্কের রক্তনালীর একটি অসুখ, যেখানে ঝুঁকিতে থাকা লোকজন হঠাৎ করে মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে গিয়ে অথবা ছিঁড়ে গিয়ে কেউ যদি পক্ষাঘাতগ্রস্ত হয়, কথা জড়িয়ে যায়, অথবা কখনো কখনো অজ্ঞান হয়ে যায়, বমি হয় বা খিঁচুনি হয়, সেই রোগীগুলি যদি 24 ঘন্টার মধ্যে রিকভারি না হয় তখন আমরা তাকে স্ট্রোক বলি। স্ট্রোকের কারণ কি, কেন স্ট্রোক হয়? যেমন বয়স একটা ফ্যাক্টর, মেল যারা সেক্সের মধ্যে মেলদের প্রিডমিনেন্স কম বয়সের দিকে, বেশি বয়সের দিকে অবশ্য সমান, যেমন আফ্রো এশিয়ান পিপলদের বেশি হয়, সেগুলো আমরা বদল করতে পারি না। যার আগে স্ট্রোক হয়েছে তার বারবার হতে পারে, কিন্তু কিছু কিছু বদল করা যায়, যে অর্থাৎ আমরা ওষুধ দিয়ে আমরা ঠিক করতে পারি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, যাদের কোলেস্ট্রল বেশি, স্মোকার্স, যাদের হার্টের সমস্যা আছে, তারা যদি এই অসুখগুলিকে কন্ট্রোল না করে তাহলে আমাদের মস্তিষ্কের রক্তনালীর কিছু পরিবর্তন হয়। হার্টের রক্তনালী যেমন পরিবর্তন হতে থাকে, অর্থাৎ সেখানে চর্বি জমে গিয়ে এটা ব্লক হয়ে যেতে পারে, অথবা উচ্চ রক্তচাপ কন্ট্রোল না থাকার কারণে ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে। এটা মস্তিষ্কের ভেতরে হতে পারে, ওর মস্তিষ্কের পর্দায় হতে পারে। সেসব কারণেই সাধারণত রোগীদের এই উপসর্গগুলি দেখা যায়। বংশের মধ্যে এটা কোনো প্রভাব পড়ে কিনা, যে আগে ফাদার স্ট্রোক হয়েছিল তারও স্ট্রোক হলো? আমরা জানি যে জেনেটিক্যালি অনেক সময় প্রিডমিনেন্স থাকে, যে যাদের বাবা মা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে বাচ্চাদের দুইজনই ডায়াবেটিক থাকলে 35% চান্স হচ্ছে ডায়াবেটিক হওয়ার। প্রেশার যাদের আছে, ডিসলিপিডেমিয়া, বিশেষ করে কোলেস্ট্রল যাদের বেশি, ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া, তাদের ক্ষেত্রে কিন্তু আর্লি স্ট্রোক হওয়ার চান্স বেশি। অর্থাৎ কিছুটা জেনেটিক প্রিডমিনেন্স থাকে। কি কি লক্ষণ নিয়ে স্ট্রোকের রোগীরা আপনাদের কাছে আসে? আমাদের যেটা মনে রাখতে হবে যে আপনার যদি বাসায় কেউ হঠাৎ করে কোনো কাজ করছে অথবা খাচ্ছে, হঠাৎ করে কারোর রোগী পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় একদিক দিয়ে, অর্থাৎ প্যারালাইসিসের মতো হয়ে গেল, খাবার খাচ্ছে পড়ে গেল, সেরকম কিছু হয়, মুখটা বেঁকে গেল একদিকে, কথা জড়িয়ে গেল, অর্থাৎ খেতে গিয়ে খাওয়া পড়ে গেল, সেরকম কিছু যদি হয় তাহলে এটা এক ধরনের স্ট্রোক। আমরা জানি সেটা সাধারণত ইস্কিমিক স্ট্রোক বা আর্টারি ব্লক হয়ে গেলে যেটা হয়। আরেকটা অংশ হতে পারে যে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, যাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে রোগীর খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের কোনো লক্ষণ যদি দেখা যায় তাদের ক্ষেত্রে একটা স্ট্রোক হতে পারে। এই উপসর্গগুলি আর্লি এটা ইম্পর্টেন্ট এই জন্য, বিশেষ করে ইস্কিমিক স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত আপনার যদি 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনি যদি যেসব জায়গায় আমাদের বর্তমানে আধুনিক ফ্যাসিলিটিস আছে, যেমন এক্সাম্পল দিতে পারি ঢাকায় নিউরোসায়েন্স ইনস্টিটিউট যেখানে আমি কাজ করি, অথবা এখন কিছুটা প্রাইভেট ইনস্টিটিউটগুলিতেও চালু হয়েছে বা সিএমএইচও হচ্ছে, থ্রম্বোলাইসিস বলে এক ধরনের চিকিৎসা আছে, যেখানে আমরা ইনজেকশনের মাধ্যমে রোগী যদি আমাদের মধ্যে 4.5 ঘন্টার মধ্যে আসে এবং তারা যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে, সেক্ষেত্রে রোগী কিন্তু ওই ইনজেকশনের মাধ্যমে পুরোপুরি সুস্থ হতে পারে। সুতরাং এই সুযোগ আমাদের নেওয়া উচিত। টাইম ইজ এখানে মানি। আমরা যদি সময় মতো যদি খুব আর্লি আসি, আমরা কিন্তু রোগীকে সম্পূর্ণ সুস্থ করতে পারি। কিন্তু রোগী যদি দেরি করে আসে তাহলে আমাদের এই সুযোগ থাকে না, এবং তখন আমাদের সুযোগ থাকে 12 ঘন্টার মধ্যে আসলে আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলে এক ধরনের অপারেশনের মাধ্যমে চিকিৎসা আছে, সেটা তো আর্লি আসতে গেলে চিকিৎসা করা যায়। কিন্তু রোগী যদি তার পরদিন আসে তখন আমাদের ঔষধপত্রের মাধ্যমে এবং ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে হয়। 4.5 ঘন্টার মধ্যে, মানে গোল্ডেন টাইম। এই যে গোল্ডেন টাইম, এটা আসলে কেন এত ইম্পর্টেন্ট? মানে এই সময়টাতে আসলে কি হয়, আপনি কি করতে চাচ্ছেন? ইস্কিমিক প্যানাম্ব্রা বলি আমরা, একটা জোন থাকে যেখানে আসলে ওই অংশটুকু এখনও নষ্ট হয়ে যায়নি। আমাদের মেইন হচ্ছে সেলগুলি ড্যামেজ হয়ে যায়, সাইটোটক্সিক হয়ে সেল ড্যামেজ হয়ে একটা বড় সড়ো ব্রেনের অংশ কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তার যেই অংশে ব্রেনের অংশে নষ্ট হয়ে যায়, তার অপোজিট অংশ কিন্তু তার প্যারালাইসিসের মতো হয়ে যায় পার্মানেন্টলি। এখন ওই সময়টায়, যে সময়টা এখনও নষ্ট হয়ে যায়নি, ওই সময়টাই উইন্ডো পিরিয়ড 3 থেকে 4.5 ঘন্টা, অর্থাৎ অক্সিজেন কমে যাচ্ছে, সেলগুলি ড্যামেজ হওয়ার পর্যায়ে আমাদের মেইন কাজ হচ্ছে ওই ইস্কিমিক প্যানাম্ব্রা জোনটাকে
রক্ষা করা, মানে রিএস্টাবলিশ করা, রিএস্টাবলিশ করা। থ্রম্বাস যেটা ব্লক হচ্ছে সেটা যদি আমরা লাইসিস করে ফেলতে পারি তাহলে কিন্তু ওই ইয়েটা আমাদের পেনামরা জোনটা কিন্তু আগের মতো হয়ে যাবে, মানে রক্ত সরবরাহ চালু হয়ে গেল, রোগী কিন্তু সেফ হয়ে গেল, রোগীর আর ওই ডেফিসিট থাকলো না, অর্থাৎ তাকে আমরা তখন পূর্ণভাবে সুস্থ করতে পারি। এখানে একটু কথা বলতে চাই, অনেক সময় দেখা যায় যে স্ট্রোক হয়েছে, সে চলে গেল হৃদরোগ হাসপাতালে, সেখানে গিয়ে স্ট্রোক মানে মনে করছে সে কার্ডিয়াক, ওখানে ইভালুয়েট করার পর তাকে তারপরে বলা হচ্ছে যে আপনি এখন নিউরোলজি। এই বিষয়টা বলতে যে এটা আসলে কিভাবে আমরা এটা ডিফারেন্সিয়েট করি? আমাদের আসলে অ্যাওয়্যার হতে হবে। এই জন্যেই সারা বিশ্বেই প্রতি 29শে অক্টোবর আমরা বিশ্ব স্ট্রোক দিবস পালন করি। এবারও আমরা করেছি বাংলাদেশেও সারা বিশ্বে, যে আপনি যারা সচেতন হবেন, অর্থাৎ আপনি হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, আপনি যে হার্ট স্ট্রোক বলেন যে অর্থাৎ যেটা আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ড ইনফাকশন, আর ব্রেন স্ট্রোকের মধ্যে লক্ষণের পুরোপুরি পার্থক্য আছে। আপনার ঘরের কেউ যদি দেখেন যে একদিকে পক্ষাঘাতগ্রস্ত হচ্ছে, মুখে কথা জড়িয়ে যাচ্ছে, অথবা দেখা গেল যে সে অজ্ঞান হয়ে গেছে, অথবা তার খিঁচুনি হচ্ছে, বমি হচ্ছে, সেটা আসলে হার্টের কোনো অসুস্থতা নয়। হার্টের অসুস্থতা খুব স্পেসিফিক, তার সেন্ট্রাল চেস্ট পেইন হবে, বুকে ব্যথা হবে, ওইটা ব্যথাটা উপরের দিকে চলে যেতে পারে, বাম দিক দিয়ে চলে যাবে, শরীর ঘামবে, বমি হয়ে যাবে। এই ধরনের যদি হয় সেটা আমরা হার্ট অ্যাটাকের লক্ষণ, প্রাথমিক লক্ষণ ধরে নেই। সাধারণত আমাদের অনেক রোগী দেখি, সেটা দেশে এবং দেশে সব জায়গার রোগী দেখা যায় প্রথমে হৃদরোগ ইনস্টিটিউটে যায়, এবং এই যে উইন্ডো পিরিয়ড আপনি যে বললেন গোল্ডেন পিরিয়ডটা তারা মিস করে। তারা প্রথম ওখানে যায় এবং ওখানে ইভ্যালুয়েট করতে গিয়ে তারা সময় নষ্ট করে। সেক্ষেত্রে আমরা একটা সমাধানও আসতে পারি, যদি দেখা যায় এরকম সম্ভাবনা থাকে সে বুঝতে পারছে না, তাহলে একটা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে কিন্তু নিউরোলজি এবং কার্ডিওলজি দুটো ডিপার্টমেন্ট একসাথে থাকছে আর কি। তাহলে কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, যেহেতু মাল্টি ডিসিপ্লিনারি যে হসপিটালগুলো আছে সেগুলোতে সব ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলি হয়। তবে আনফর্চুনেটলি এখনও আমরা চেষ্টা করছি, যারা আমরা নিউরোলজিস্ট যারা বা নিউরোলজি সোসাইটি নিয়ে কাজ করি, আমরা চেষ্টা করছি আসলে সব লেভেলেই থ্রম্বোলাইসিস অ্যাভেলেবল করার জন্য। এবং এটা খুব মানে কঠিন নয়, কারণ হচ্ছে সাধারণত সিটি স্ক্যান করেই আমরা কিন্তু আইভি শিরাপথেই কিন্তু থ্রম্বোলাইসিস করতে পারি। শুধুমাত্র কিছু স্কোরিং সিস্টেম আছে, করে কিন্তু দিতে পারি। সেটা যদি আমরা অ্যাটলিস্ট বিভাগীয় লেভেলে, জেলা লেভেলে চালু করতে পারি, মেডিকেল কলেজে চালু করতে পারি, বাইরে মেডিকেল কলেজগুলোতে, তাহলে কিন্তু মানুষের আমরা কিন্তু প্যারালাইসিসের অনেকটা রোধ করা সম্ভব হচ্ছে। স্যার, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে এই স্ট্রোক নিয়ে দুটো জিনিস চলে আসে। মিনি স্ট্রোক বলে, মুখ বেঁকে গেছে, চোখের পাতা খুলতে পারছে না, ভ্রু তুলতে পারছে না, পানি খেলে পড়ে যাচ্ছে, মিনি স্ট্রোক বলে। আবার কেউ কেউ বলে হঠাৎ করে কিছু সময়ের জন্য সে অজ্ঞান হয়ে গেল, পরবর্তী আবার ঠিক হয়ে গেল, এবং এটার সাথে স্ট্রোক। এই তিনটা যদি আপনি এটা আমাদের ব্যাখ্যা করতেন। একটা শব্দ আছে যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আমরা বলি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছিলেন যে রিঅক্সিজেনেশন হয়ে আবার ঠিক হয়ে যাওয়া। বাই ডেফিনেশন, মানে অ্যাকর্ডিং টু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যে কারো কোনো যে লক্ষণগুলি আমি আগে বলেছি উপসর্গগুলো, সেগুলো যদি 24 ঘন্টার কমের মধ্যেই যদি কেউ রিকভারি হয়ে যায়, তখন আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তবে 24 ঘন্টা এখানে টাইম ফ্রেম হলেও সাধারণত এই ঘটনাগুলি ঘটে 1 আওয়ারের মতো, এর বেশি না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফিউ মিনিটস। আপনি যেটা বললেন সুন্দর করে, যে একদিক প্যারালাইসিস হয়ে আবার ঠিক হয়ে গেল, মুখটা একটু বেঁকে গিয়ে আবার ঠিক হয়ে গেল, পানি গড়ায় পড়লে তারপর ঠিক হয়ে গেল। এইটা হচ্ছে একটা সতর্ক বার্তার মতো। আপনি যদি ঝুঁকিতে থাকা লোক হন এবং আপনার যদি বারবার এই সিমটমগুলি, লক্ষণগুলি থাকে, আপনি সতর্ক হন, আপনার যে ঝুঁকিগুলো আছে সেগুলো ঝুঁকিগুলি মিনিমাইজ করেন, আপনি রক্তচাপ কন্ট্রোল করেন, ডায়াবেটিস কন্ট্রোল করেন, স্মোকিং ছেড়ে দেন, হার্টের চিকিৎসা করেন, ডিসলিপিডিমিয়া থাকলে এগুলো চিকিৎসা করেন, তাহলে আপনার বড় স্ট্রোকটা হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিউরোলজিস্টের কাছে যান, ভালো পরামর্শ দিবেন, ওষুধপত্র দিতে পারবেন। ফেশিয়াল পলসি বা বেলস পলসি নামে একটা টার্ম আছে, যে অনেক সময় দেখা যায় শুধু মুখের মধ্যেই থাকে, এটাকেও কিন্তু অনেক স্ট্রোক বলে বলছে। এটাও একটা ভুল ধারণা। আসলে বেলস পলসি বা বেলস ফিনোমেনন যে জিনিসটা, সেটা আসলে স্ট্রোক নয়। আমরা আগেই বলেছি যে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর অসুখ, সেটা কিন্তু বেলস পলসি আসলে ফেশিয়াল নার্ভের প্যারালাইসিস। এটা আমরা আসলে রোগীকে দেখে, আমরা রোগীকে একটু ফিজিক্যাল এক্সামিনেশন করেই বুঝতে পারি। আমি মেডিকেল টার্ম খুব ইউজ করছি না। আসলে দেখা যাবে যে আপনি যদি ডিটেল বলি, মুখটা একদিকে বেঁকে যাবে, এবং উল্টা দিকে যদি বাম দিকের প্যারালাইসিস হয়, মুখটা ডান দিকে বেঁকে যাবে, বাম দিকের চোখ বন্ধ হবে না। আপনি দেখবেন বাম দিকে চোখ বন্ধ হচ্ছে না এবং মুখটা ডান দিকে বেঁকে যাচ্ছে। আপনি খাবার গিলতে গেলে দেখবেন গড়ায় পড়ে যাচ্ছে,
মুখটা আপনি ফুলাতে পারছেন না, সেই জিনিসটা হচ্ছে বেলস পলসি। এবং এটা সাধারণত আমরা এখন ধারণা করা হয় এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দেওয়া হয়, যেগুলো ফেশিয়াল নার্ভের কোর্সের মধ্যে এক ধরনের ইনফেকশন তৈরি করে, সেগুলো সাধারণত হয়। এবং এটা আসলে খুব সহজেই থেরাপি করে এবং সামান্য ওষুধপত্র দিয়ে ভালো করা ঠিক যায়। হয়েছে, কিন্তু এটা আসলে স্ট্রোকের সাথে এটা আসলে মেলানো কোনো ঠিক হবে না। তাহলে ডাক্তার মাহমুদ, যে আসলে স্ট্রোক যে আপনারা বলছেন, স্ট্রোকটা কয় ধরনের হয়ে থাকে হ্যাঁ, সাধারণত? এটা হচ্ছে যে প্রথমে আমি কিছুটা বর্ণনা করেছিলাম যে যদি যে ধমনী আর্টারিগুলি ব্লক হয়ে যায় সেই টাইপটাকে বলা হয় ইস্কিমিক স্ট্রোক, এবং সেটাই কিন্তু বড় মাত্রার। সেটা সাধারণত 85% ক্ষেত্রেই ইস্কিমিক স্ট্রোক হয়। এবং ইস্কিমিক স্ট্রোকের অনেক রোগী এজন্য আমরা কিন্তু বর্তমানে যে প্রাইমারি হেলথ কেয়ার লেভেল বা সেকেন্ডারি হেলথ কেয়ার লেভেলে চিকিৎসা করতে পারি। অর্থাৎ ক্লিনিক্যালি একটা রোগী জ্ঞান হারালো না, শুধুমাত্র একদিক প্যারালাইসিস হয়ে গেল। দুইভাবে হতে পারে, সে কাজ করছে কোনো দিক, একদিকে তার পক্ষাঘাতগ্রস্ত হলো, মুখটা একটু বাঁকায় গেল, কথা জড়ায় গেল, অথবা সে ঘুম থেকে উঠে দেখলো তার একদিক প্যারালাইসিস। এই ধরনের রোগীগুলো ইস্কিমিক স্ট্রোক হওয়ার চান্স ক্লিনিক্যালি খুবই বেশি। সেটা যদি সিটি স্ক্যান করার ফেসিলিটি থাকে, আমরা সিটি স্ক্যান করে এটা প্রুফ করতে পারবো। এবং সেই রোগীগুলো কিন্তু যদি থ্রম্বোলাইসিসের জন্য আসতে পারে ভালো, না হলে আমাদের ওষুধপত্র দিয়ে কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল, আমি যেটা বললাম যে উপজেলা লেভেল এবং জেলা লেভেলে কিন্তু ম্যানেজ করা সম্ভব। কিন্তু আরেকটা গ্রুপের যে স্ট্রোক 15%, সেটাই আসলে খুব কঠিন। তাদের ক্ষেত্রে রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। সেটা আসলে মস্তিষ্কের ভিতরে হতে পারে, যেটা আমরা বলি ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজ, অথবা সেটা দেখা যায় মস্তিষ্কের পর্দায় হতে পারে, সেটাকে আমরা বলি সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ। এই গ্রুপগুলো আসলে ইমার্জেন্সি, এগুলো অবশ্যই একটা ভালো ফেসিলিটি হাসপাতালে চিকিৎসা করা উচিত। কারণ হলো কোনো জায়গায় ব্রেনের বিভিন্ন অংশ আছে, আমরা জানি সামনের অংশ, পেছনের অংশে বিশেষ করে যদি হেমোরেজ হয় বড় আকারে, আপনি কিন্তু সার্জিক্যাল হেল্প লাগতে পারে। ইভেন সামনের দিকেও যদি বড় আকারে হেমোরেজ হয়, যেটা ব্রেনকে চাপ দিয়ে সরিয়ে দিচ্ছে, সেই রোগীগুলো অজ্ঞান থাকে এবং অনেক সময় আমাদের কিন্তু শল্য চিকিৎসাও লাগে। সেই ক্ষেত্রে বড় ফেসিলিটিজের হসপিটাল একটা যেখানে সার্জারি আছে, নিউরোসার্জারি আছে, নিউরোলজিস্ট আছে, সেখানে এটা চিকিৎসাটা ভালো হয়। কারণ সেক্ষেত্রে যেখানে রক্ত জমে গেল, রক্ত যত জমছে বা ব্লিডিং হচ্ছে তত চাপ সৃষ্টি হচ্ছে। এবং আমরা জানি যে ব্রেনটা একটা থলথলে একটা নরম জিনিস, এটা কিন্তু একদম সেলগুলো কিন্তু সারা বডি রিপ্রেজেন্টেশন থাকে। অর্থাৎ আপনি জানেন যে এই জায়গায় ব্লিড করলো, চাপ দিল, এখানে একদিক প্যারালাইসিস হয়ে যাবে। সব হাতে পায়ের থেকে শুরু করে চোখের থেকে শুরু করে সব কিছু রিপ্রেজেন্টেশন। সুতরাং ব্রেনকে চাপ দেওয়া যাবে না। তো ফলে কোনো একটা আলাদা করে রক্তক্ষরণ হলো বা আলাদা করে একটা ব্লক হয়ে একটা অংশ নষ্ট হলো, সেটা কিন্তু আবার চারিদিকে পানি জমে, ইডিমা বলি আমরা, ওইটা একটা চাপ দিয়ে ব্রেনকে কিন্তু অনেক সময় একদিকে সরিয়ে দিলে তখন রোগী জ্ঞান হারিয়ে ফেলে, রোগীর প্যারালাইসিস অনেক বেশি হয়ে যায় এবং রোগী খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে যায়। সেগুলো অজ্ঞান হয়ে যাওয়া মানে হচ্ছে রোগীর কিন্তু আমরা জানি যে পরিস্থিতি খারাপ, জ্ঞান না আসা পর্যন্ত রোগীর আমাদের প্রগনোসিস সম্বন্ধে বলা খুব কঠিন, বলা যাচ্ছে না। আর আরেকটা বিষয় যেটা বলেছেন, ইসকেমিক স্ট্রোক আর রক্তক্ষরণজনিত স্ট্রোক দুটো ভিন্ন, চিকিৎসা পদ্ধতি তো দুটো ভিন্ন, চিকিৎসা পদ্ধতি একেবারেই ভিন্ন। এই চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। ইসকেমিক স্ট্রোকের রোগীগুলি খুব দ্রুত হাসপাতালে যদি আসতে পারে উইথ ফেসিলিটিস অফ থ্রম্বোলাইসিস, হোপফুলি আমরা হয়তো থ্রম্বোলাইসিস ফেসিলিটিস বাড়ানোর চেষ্টা চলছে। কিছুদিন আগে আমরা ময়মনসিংহ মেডিকেলে পর্যন্ত থ্রম্বোলাইসিস ফেসিলিটি আমরা চালু করেছি, সরকারি লেভেলের কথা আমি বলছি। তাদের যদি খুব দ্রুত হাসপাতালে নেওয়া যায়, তাদের পরিপূর্ণ সুস্থ করা সম্ভব। আর বাকি রোগীগুলো যেতে পারলো না, 12 ঘন্টার মধ্যে গেলে সাধারণত আমাদের নিউরোসায়েন্স হাসপাতালে আমরা থ্রম্বেক্টমি করে থ্রম্বাসটা সরাই দিলেও রোগীকে ইমপ্রুভ করানো যায়। বাকি অংশগুলোকে আসলে দেখা যায় যে প্যারালাইসিসগুলো হয়ে যায়, যেহেতু সেল নষ্ট হয়ে যায়, তাদের ঔষধপত্রের মধ্যে আমরা সাধারণত প্রথম কথা হচ্ছে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল, যা প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল আছে সেই জন্য ওষুধ দেয়া। 2 নাম্বার হচ্ছে তাকে কিছু অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ বলা হয়, রক্ত একটু তরল রাখার ওষুধ, যেখানে ব্লক যাতে না বাড়ে বা ব্লক যাতে না হয়। অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল, প্রাসুগ্রিল, বিভিন্ন ধরনের ওষুধ আছে। আমরা হচ্ছে কোলেস্ট্রল কমার ওষুধও অনেক ক্ষেত্রে দেই। সেই ক্ষেত্রে এছাড়া এ ধরনের ওষুধগুলো দেওয়া হয়। এবং পাশাপাশি আমাদের কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তার ফিজিওথেরাপি। তার শুরু থেকেই তার পজিশনিং, প্রপার পজিশনিং, ফিজিওথেরাপি এখানে খুব ইম্পর্টেন্ট। এবং ফিজিওথেরাপিস্ট বা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের একটা বড় রোল এখানে আছে, এবং রোগীর কোঅপারেশন লাগবে। কারণ হচ্ছে এটা দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি করতে হয়, তার এই যে প্যারালাইজ সাইটের অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য, এবং এটা যাতে স্টিফ না হয়ে যায় সেগুলি প্রিভেন্ট করার জন্য।
এবং যাদের ভালো ফিজিওথেরাপি, ভালো কোয়ালিটি ফিজিওথেরাপি হয়, তাদের কিন্তু মরবিডিটি অনেক কমে। আস্তে আস্তে দেখা যায় সে অন্তত পুরোপুরি কর্মক্ষম না হইলেও একটা পর্যায় পর্যন্ত সে কর্মক্ষম হতে পারে। হেমোরেজের ক্ষেত্রে ব্যাপারটা টোটালি আলাদা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু রোগীদের আমরা বলি হসপিটালাইজ করতে হয়, এবং ইন্ট্রাসেবল হেমোরেজ এই রোগীগুলো আমরা অ্যাসেস করি যে আসলে কোন জায়গাটায় হয়েছে, যেটা কি সামনের দিকে হয়েছে, ব্রেন চাপে আছে কিনা, অথবা পিছনের দিকে হয়েছে এবং সেখানে ব্রেন কতটুকু চাপে আছে। ব্রেন যদি চাপে থাকে এবং রোগীর যদি ডেফিসিট বেশি হয়, তখন কিন্তু সাথে সাথে আমরা নিউরোসার্জনদের সাথে কনসাল্ট করি যে ইমিডিয়েট কোনো তার এই ব্লাড ইভাকুয়েশন লাগবে কিনা, বা অনেক সময় আমরা দেখা যায় ব্রেনের এই যে একটা অংশ, ব্রেনের না ঠিক খুলির একটা অংশ সেপারেট করা হয়, যেহেতু ব্রেনে প্রেশার বেড়ে যায়, প্রেশারটাকে মিনিমাইজ করার জন্য কিছুদিনের জন্য রেখে দেওয়া হয়, ক্রেনিয়েক্টমি করা হয়। সেক্ষেত্রে কিন্তু তখন রোগীর রিকভারি চান্স অনেক অনেক বেড়ে যায়। আর না হলে রোগীকে আমরা সাধারণত ওই যে আমি বলেছি যে পানি হয়, পানি জমে রক্তক্ষরণের চারিদিকে, সে পানি কমানোর জন্য অ্যান্টি ইডিমা এজেন্ট আমরা কিছু ইউজ করি যাতে ব্রেনের প্রেশারটা কমে। সেই সাথে আমরা তার রিস্ক ফ্যাক্টর, প্রেশার, ডায়াবেটিস, এগুলোর ওষুধগুলো আমরা দিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করি। সারভাইভ যারা ইমিডিয়েট মর্টালিটি হয়ে যায় তাদের ক্ষেত্রে না বলে, যারা সারভাইভাল হয়, বেঁচে থাকে, তাদের ক্ষেত্রে ফুল রিকভারি হওয়ার চান্স খুব বেশি। কারণ হচ্ছে ইনফার্ক্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় সেলগুলো ডেথ হয়ে যায়, কিন্তু হেমোরেজের ক্ষেত্রে বা রক্তক্ষরণের ক্ষেত্রে সেল কিন্তু ডেথ হয় না, সেলটা প্রেশারে থাকে। সুতরাং হেমোরেজটা কিন্তু আলটিমেটলি ড্রেন আউট হয়ে যায় বা অ্যাবজর্ব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগীর ফাংশনাল রিকভারি চান্স অনেক অনেক বেশি থাকে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, যদি ইমিডিয়েট মর্টালিটি আবার হেমোরেজে অনেক বেশি, কিন্তু রিকভারি চান্স মরবিডিটি, পরবর্তী মরবিডিটি কিন্তু হেমোরেজে কম। ডাক্তার মাহমুদ, আরেকটি বিষয় আছে যে আপনি বলছিলেন যে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে ফিজিওথেরাপি, যেমন একটি মানুষ তার হাত পা নড়াতে পারছে না, প্যারালাইসিস, ফিজিওথেরাপি আসলে কিভাবে, এটি কি পূর্ণ রিকভারি করা সম্ভব কিনা বা কিভাবে কাজ করছে? ফিজিওথেরাপিতে আসলে দেখা যায় লোকালি কাজ করে, সেন্ট্রালিও কাজ করে। ওরা আসলে প্যাসিভ মুভমেন্ট করে, রেঞ্জ অফ মুভমেন্ট, অর্থাৎ একটা প্যারালাইজ লিম্বের যদি আমরা পাওয়ার দেখি, যেমন গ্রেড 0, গ্রেড 1 এভাবে আমরা বলি, তার আমরা আসলে এক্সামিন করে বুঝি কোন গ্রেডে আছে। এখন ফিজিওথেরাপিস্টরা তার এই প্রতিটা জয়েন্টের যে রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ করে, এবং আমরা বলি যে অ্যাটলিস্ট 1 আওয়ার যদি প্রতিদিন করা যায়। রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ করার দুইটা কারণ, একটা হচ্ছে প্যারালাইজ লিম্ব, আপনি যখন আনইউজ থাকবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যেতে থাকবে, স্টিফ হয়ে যেতে থাকবে। এবং খুব একটা কমন কমপ্লিকেশন অফ স্ট্রোক ইজ পোস্ট স্ট্রোক স্পাস্টিসিটি, খুব খারাপ, রোগীর জন্য কষ্টকর, ব্যথা হয়, রোগী তো নাড়তেই পারে না, তার মধ্যে প্রচণ্ড ব্যথা হয়। এবং শুরু থেকে যদি থেরাপি না দেওয়া হয়, স্পাস্টিসিটি এত বেশি বাড়ে, স্টিফনেস, রোগী কিন্তু পরে ব্যথার জন্য ফিজিওথেরাপি করতে পারে না, রোগী ফিজিওথেরাপি হাত দিতে পারে না। তাইলে আমি লোকালি স্টিফনেস প্রিভেন্ট করছি, লোকালি তার ফাংশনাল অ্যাক্টিভিটি, তার রেঞ্জ অফ মুভমেন্টে এক্সারসাইজ করতে করতে অ্যাক্টিভিটি বাড়বে। সেকেন্ড হচ্ছে এটার একটা সিগন্যাল, প্যাসিভ সিগন্যাল টু দ্য ব্রেইন, যে ওই যেটুক নষ্ট হয়ে গেছে তার পাশের যে সেলগুলি আছে, সেলগুলি কিন্তু একটা সিগন্যাল পায়, এবং সেলগুলো ওই অ্যাক্টিভিটিটাকে, যে লস্ট অ্যাক্টিভিটিকে কিছুটা হইলেও ফিরিয়ে আনার চেষ্টা করে। এই চেষ্টার জন্যই থেরাপি দিতে হবে। আরেকটা মাসল স্ট্রেংথেনিং করা, যে আরেকটা হচ্ছে মাসল স্ট্রেংথেনিং করা। আপনি যখনই আমরা জানি যে কোনো একটা আনইউজড আপনি অঙ্গ যদি রেখে দেন, দেখা যাবে এটা শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এবং আস্তে আস্তে কিন্তু অ্যাট্রোফিও শুরু হয়ে যাবে। এখানে ফিজিওথেরাপির আমি মনে করি যারা কনজারভেটিভ ম্যানেজমেন্ট পেয়েছে, যাদের থ্রম্বোলাইসিস করা হয়নি, তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি হ্যাজ গট এ মেজর রোল। এবং অনেক ক্ষেত্রে আমি রোগীদের সচেতনতার জন্য বলবো যে অনেকে ফিজিওথেরাপিটাকে গুরুত্ব দেন না, তারা মনে করেন যে ওষুধপত্র দিলেই বুঝি পুরোপুরি রিকভারি হয়ে যাবে। এটা আসলে ঠিক নয়। আপনার ফিজিওথেরাপি একটা বড় অংশ হচ্ছে ফিজিওথেরাপি, এবং আজকাল ফিজিওথেরাপি এত আধুনিক হয়েছে, বিভিন্ন রকম সেকশন আছে, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি থেকে শুরু করে, সেই সব জায়গায় আমার মনে হয় যে জায়গায় কম্প্রিহেন্সিভ আছে, লাইক দ্যাট অফ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড, আমাদের সিআরপি, এসব জায়গায় যদি যোগাযোগ করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো। অনেক ধন্যবাদ ডাক্তার মাহমুদুল ইসলাম, আপনার কাছে আমরা অনেক পরামর্শ পেলাম, নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের এই পরামর্শ কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম স্ট্রোক নিয়ে। স্ট্রোকের যে রোগের ঝুঁকিতে আছেন যারা, দেরি না করে তারা চিকিৎসকের পরামর্শ নিন, আর ঝুঁকির যে কারণগুলো, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, ওবেসিটি, এগুলো নিয়ন্ত্রণে রাখুন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।